সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি বাংলার আয়োজনে বাংলাদেশ সংলাপের আজকের পর্বে। আজ আমরা ঢাকায়, আর আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা। আমাদের আজকের প্যানেলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন। মিলনায়তনের দর্শকবৃন্দ, আপনাদের জন্য বলছি, আপনারা মিলনায়তনে প্রবেশ করার সময় কিছু প্রশ্ন আমাদেরকে জমা দিয়েছিলেন। তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমরা বাছাই করে নিয়েছি। আমাদের প্যানেলের সদস্যরা জানেন না যে সেই প্রশ্নগুলো কি। তারা যেমন সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন, তেমনি আপনারাও সুযোগ পাবেন সে সম্পর্কিত কোনো সম্পূরক প্রশ্ন থাকলে কিংবা মতামত থাকলে সেটি উত্থাপন করবার। আজকের প্রথম প্রশ্ন, মোহাম্মদ শাহজাহান মিয়া। চলতি অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নিয়মিত করদাতাদের প্রতি অবিচার করা এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি কি? আপনার কি মনে হয়? আমার মনে হয় হ্যাঁ, দুর্নীতিকে অনেকটাই প্রশ্রয় করে দেওয়া হয়েছে। কারণ হলো, যারা নিয়মিত কর দিয়ে থাকেন তারা তাদের নির্দিষ্ট ইনকামের যেটা কর দিতে হয় সেটার অংশ হলো 25%, অর্থাৎ 25%। আর এখানে যারা কালো টাকা মালিক তাদেরকে দিতে হচ্ছে 10%, এবং তারা 60টি ক্ষেত্রে ওই অর্থটা বিনিয়োগ করার একটা সুযোগ পাচ্ছে। যে ক্ষেত্রে হচ্ছে কি, তারা কোনো না কোনো ক্ষেত্রে তাদের সেই টাকাটা বিনিয়োগকৃত আছে। তো সেটা হবে কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রানজেকশন, কিন্তু মূল অর্থে তাদেরকে মানে একটা অবারিত সুযোগ করে দেওয়া হচ্ছে, এবং এই দুর্নীতিটাকে আরো মানে ফসলে ফুলে একবারে প্রস্ফুটিত করে দেওয়া হচ্ছে। এটা আমার মন্তব্য। এম আকাশ। আমি আপনার প্রশ্নের উত্তরে আপনি যে উত্তর দিয়েছেন তার সঙ্গে একমত। দুটো কারণে আমি খালি আরেকটু যোগ করি। অনেকে বলতে চায় যে কালো টাকার সংজ্ঞা হচ্ছে যেটা ট্যাক্স দেওয়া হয়নি ওরকম টাকা, অবৈধভাবে উপার্জিত অর্থ না। কিন্তু এই ডিস্টিংশনটা যখন এই নীতিটা কার্যকরী করা হবে, করার কোনো পদ্ধতি রাখা হয়নি। সুতরাং এই সুযোগে যারা সত্যি স্মাগলিং বা অন্যান্য উপায়ে কালো টাকা অর্জন করেছেন কিন্তু ট্যাক্স দেননি, তারাও এটাতে সুযোগ পাবেন এবং অন্যেরা তো পাবেনই। আর আপনি যেটা বলেছেন যে ঠিক মতো ট্যাক্স দিল তার প্রতি তো একটা অবিচার হলো। সুতরাং দুর্নীতিরও প্রশ্রয় হলো, অবিচারও হলো। ধন্যবাদ। ফাহমিদা খাতুন। আপনার দুজনের সাথে আমিও একমত হয়ে এটার আমি পক্ষপাতী নই, এবং যদি অর্থনীতির ভাষায় বলতে যাই তাহলে কিন্তু একজন কালো টাকা অর্জনকারী, যে কিনা আয়কর ফাঁকিবাজ এবং যে আয়কর দেয়, তাদের মধ্যে কিন্তু একটা অসম প্রতিযোগিতা হয়। কারণ এবং সেই অসম প্রতিযোগিতা হলে কি হবে, যে আয়কর ফাঁকি দিচ্ছেন তার প্রফিটেবিলিটি, তার লভ্যাংশ বেশি হয় যে সহজ যে কর দিচ্ছে। যেমন আমি যদি 100 টাকা আয় করে 30 টাকা কর দেওয়ার পরে আমি 70 টাকা নিয়ে বাজারে আছি, আর অন্য একজন 100 টাকার 100 টাকায়, এবং এখন কি হবে, 100 টাকার বদলে হয়তো 90 টাকা নিয়ে এসে প্রতিযোগিতা করছে। তাহলে ওই দুই প্রতিযোগীর মধ্যে অর্থনীতির ভাষায় যে ফার্মগুলো, যে প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা করে, তারা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে যাবে। এবং গ্রেশামস ল অনেকে বলে থাকেন যে একটা কথা আছে যে ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি ফ্রম দ্য মার্কেট। এই তত্ত্বটাই কিন্তু এটা আমরা বাস্তবে প্রতিফলিত হতে দেখব। সেই জন্য এটাকে আমি নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য মনে করি না। আরেকটা কথা, এই বাজেটে যেটা বলা হয়েছে যে আয়কর যে কালো টাকার সংজ্ঞাটা পরিষ্কারভাবে দেওয়া হয়নি। কালো টাকা দুভাবে হতে পারে। একটা হতে পারে যে আমি আয় করছি কিন্তু সৎ পথে আয় করছি, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আমি করটা দিইনি, ফাঁকি দিয়েছি। আরেকটা হতে পারে যে আমি স্মাগলিং করে আমি ড্রাগসের মাধ্যমে আমি আয় করেছি এবং সেটা আমি ঘোষণা করিনি। সেটা তো অর্থনীতিতে আসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আয়টাই করা হয়েছে অবৈধ উপায়ে। সেইটার মধ্যে কিন্তু এটা পার্থক্য করা হয়নি। সেই জন্য আমরা এখনো বুঝতে পারছি না আসলে যে কোন আয়টাকে অর্থনীতিতে আমন্ত্রণ জানানো হবে, কোন আয়টাকে আসলে বাদ দেওয়া হবে। সেটার ডিস্টিংশন থাকলে আমরা আসলে উপকৃত হতাম, সেটা থাকা উচিত। ধন্যবাদ ফাহমিদা খাতুন। আমরা চলে যেতে চাই দর্শকদের কাছে, দর্শকদের মতামত নিতে চাই। আপনি যেটা কর, সেটা কি মানে চিহ্নিত করেছেন সরকার যে কাদের বিরুদ্ধে কর এত টাকা হলে কর দিতে হবে, এবং একটা গাড়ি থাকলে তাদের কর দিতে হবে, কি পরিমাণ কর দিতে হবে, এটুকুই আমি জানতে চাই তার কাছে। ধন্যবাদ। আমি একটু পরে ফিরে আসছি আপনার কাছে, তার আগে দর্শকদের একটু মতামত নিতে চাই এদিক থেকে। জি, আপনি। কালো টাকা সাদা করার যে প্রস্তাব সরকার দিয়েছে, এতে সাধারণ মানুষ কতটুকু উপকৃত হবে বলে মনে করছেন আপনারা? সাধারণ মানুষ কতটা উপকৃত হবে? জি জি। কি লাভ এতে? ধন্যবাদ। এ পাশ থেকে
যে পরিমাণ কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, সেই পরিমাণ টাকা থেকে বৈধভাবে যে ট্যাক্সটা আসতো, এই ট্যাক্সের মালিক এদেশের 14 কোটি জনগণ। সুতরাং এই 14 কোটি জনগণের টাকা সরকার গুটি কয়েক ব্যবসায়ীর স্বার্থে মাফ করে দিতে পারে না। ধন্যবাদ। আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথমে আমি ফাহমিদা যেটা বলেছে, এটা অসম প্রতিযোগিতার একটা ব্যাপার তো আছেই। 25% পরিবর্তে কেউ যদি 10% কর দিয়ে থাকে, সেটা তো আছেই। ইন্টারেস্টিংলি এখানে অর্থমন্ত্রী মহোদয় কিছু কথা বলেছেন যে কি কারণে উনি কাজটা করেছেন। উনি বলেছেন উনি রাজনীতির কারণে করেছেন, এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে রাজনীতিতে সমন্বয় করতে হয় উনি বলেছেন। তৃতীয়ত উনি বলেছেন ওনারা একটা গণতান্ত্রিক দল, এটাতে মানুষের মতামতকে ওনাদেরকে গুরুত্ব দিতে হয়। তো বাংলাদেশের 14-15 কোটি মানুষের কত শতাংশ মানুষের এর পক্ষে মত আছে সেটাও আমার জানার বিষয়, দেশের মানুষের জানার বিষয়। কালো টাকাকে সাদা করার পক্ষে সৎভাবে আয়ের মাধ্যমে নিয়মিত কর দিচ্ছে, আর তারা 25% কর দিচ্ছে, আর কালো টাকার যারা তারা 10% কর দেবে। এবং কেউ একজন বলছিল, আমি আজকে পত্রিকার মধ্যে পড়তেছিলাম, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বোধহয় আগামী 3 বছর দুদক বন্ধ করে দিলেই চলবে, কারণ দুদকে তার কোনো কাজ থাকছে না। আপনি কালো টাকার মালিক হয়ে 10% দিয়ে আপনি হোয়াইটনিং করে ফেললেন, মানে সাদা করে ফেললেন। তো এই 3 বছর দুদকের আর কোনো বিশেষ প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই সরকার তারা যে ম্যানিফেস্টো দিয়েছিল, সুশাসনের কথা বলেছে, তারপরে দুর্নীতি বিরোধী তাদের যে আগামী দিনের কার্যক্রম, সেগুলোতে অনেক কথা বলেছে। তো এটা তো কোনো কিছুর আওতায় পড়ে না, এটা সুশাসনের একটা বিরোধী সিদ্ধান্ত, এটা দুর্নীতির প্রতিরোধের একটা বিরোধী সিদ্ধান্ত। তা আমি ঠিক বুঝতে পারছি না যে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী, এই একই ধরনের কথা কিন্তু বিএনপিও দিয়েছিল। হ্যাঁ, বিএনপি দিয়েছে। তো বিএনপি তো প্রথমত যে বিএনপি যখন দিয়েছিল, আজকের যিনি অর্থমন্ত্রী এবং যারা আজকে ক্ষমতায় আছে ওনারা তো বিরোধিতা করেছিলেন সেই দিন, এবং কিন্তু আজকে একই সিদ্ধান্ত আরো বড় আকারে 3 বছরের জন্য। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমি তো বললাম এই 3 বছরের জন্য যে দিতে গিয়ে যে এই সময়টুকুর মধ্যে কালো টাকার মাধ্যমে যারা থ্রাইভ করে অর্থনীতিতে, এটা তাদের জন্য তো একটা হেইবেন, এটা বিজনেস হেইবেন প্রস্তুতি ছাড়া তার কিছু না। এবং আপনার আপত্তিটা কি 3 বছরের সময়কালের জন্য? পুরোটাই আমার জন্য আপত্তি। আর তাছাড়া আপনি এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে আপনি তো সবসময় একটা অবস্থানে থাকতে পারেন না। যখন একটা চলমান প্রক্রিয়া দেশের যখন অর্থনীতি ডেভেলপ করে থাকে, একটা পর্যায়ে গিয়ে সেটা আপনাকে বন্ধ করতে হবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে ওনারা যেই ওয়াদা দিয়ে আসছিলেন, দিন বদলের সনদের কথা বলে আসছেন, এবং যেসব আমি যেগুলো বলেছি, ওনারা সুশাসনের কথা বলেছেন, দুর্নীতি বিরোধী কথা বলেছেন, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত এটা। মানে এটা কি করে রাজনৈতিক সিদ্ধান্ত হয় সেটা আমার বোধগম্য নয়, এবং রাজনীতিতে সমন্বয় করতে হয়। আমি কার স্বার্থে সমন্বয় করছি? তারপরে গণতান্ত্রিক দল হিসাবে যে মানুষের মতামতকে গুরুত্ব দিতে হয়। বাংলাদেশের 15 কোটি মানুষের মধ্যে কত শতাংশ মানুষের গুরুত্ব দিচ্ছেন ওনারা এই সিদ্ধান্তের মাধ্যমে, সেটা তো একটা জানার বিষয়, তাই না? ধন্যবাদ আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি চলে যেতে চাই ডক্টর মশিউর রহমানের কাছে। অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে মূল প্রশ্নটি হচ্ছে যে করদাতাদের প্রতি অনেক নিয়মিত প্রশ্ন করদাতাদের প্রতি বিভিন্ন রকম অবিচার। আসছে। আমি বাজেট আলোচনার সময় যেটা শুনেছিল 3টে আপত্তি, একটা নৈতিক যেটা এখানে সবাই বলেছেন, আর এর সপক্ষে যেটা যুক্তি ছিল সে হলো যে এই টাকাটা আছে এবং টাকাটাকে বিনিয়োগের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিনিয়োগের সুযোগ কেন দেওয়া হবে না। আমি যেসব প্রশ্ন আছে তার 2-1টি বলছি। এক হলো সুশাসন একদিনে প্রতিষ্ঠা করা যায় না, সময় লাগে। যদি অপশাসনের অশুভ ফল দেশে প্রতিষ্ঠিত হয়ে থাকে, সেই অপশাসনের যেসব কুফল আছে সেগুলো দূর করতে একটু সময় প্রয়োজন হবে, এবং যারা গত কয়েক বছর কালো টাকার মালিক হয়েছেন তাদেরও সুপথে সৎপথে আসার একটা সুযোগ থাকতে পারে। এই কালো টাকা বা অপ্রদর্শিত আয় ট্যাক্স দিয়ে কর্মকাণ্ডে আনার যে ধারাবাহিকতা, এটা আমি 92-90 সালের আগে যেতে পারবো না। আমি তখন সরকারি চাকরি করতাম এবং এনবিআর এর চেয়ারম্যান হিসেবে এই কাজটি আমি করেছি। তখন সাইফুর রহমান সাহেব মন্ত্রী ছিলেন।
ওনার প্রথমে উনি বললেন যে না, আমি মন্ত্রী থাকা অবস্থায় কখনো হব না, কিন্তু এটা শেষ পর্যন্ত উনি করেছেন। বিএনপির পরবর্তী শাসনকালেও করেছেন এবং তখন এটা ছিল 7 বা 7.5%, এবার একটু বেশি 10%, একদম সর্বনিম্ন আয়করের হার। আরও একটা ইন্টারেস্টিং পার্ট হলো যে তত্ত্বাবধায়ক সরকার তারাও এই সুযোগ দিয়েছেন এবং ডক্টর মশিউর রহমান, আমার মনে হয় এর মূল কারণ হলো যে যারা ব্যবসা বাণিজ্যে মূল চালিকা শক্তি, ব্যবসায়ী এবং শিল্পপতি যারা, আমির খসরু মাহমুদ চৌধুরী অনেক শিল্প আছে, তবে উনি হয়তো কালো টাকা সাদা করবেন না, এদের থাকে কালো টাকা থাকলে তো সাদা করতে হবে। না, আপনি যদি দেখেন যে চেম্বারের থেকে কিন্তু বড় দাবি যে একটা সুযোগ দেওয়া হোক এবং কোন কোন খাতে এটা বিনিয়োগ করতে পারবে এটা বলা আছে। কিন্তু ডক্টর মশিউর রহমান, একজন দর্শক যে প্রশ্নটি করেছেন, আমি একটু মাঝখানে আপনাকে মনে করে দিতে চাই, সেটি হচ্ছে লাভটা কার? না, বলছি আমি এই অবৈধ, সুযোগটা পেয়ে কে লাভবান হচ্ছে? অবৈধ এবং অপদর্শিত এই দুটো অপরাধের ভিতরে দুটো পার্থক্য আছে। এখানে আইনে আগে বা এবার কোথাও বলা হয় নাই যে যদি অপরাধ করে কোনো টাকা কেউ উপর আনে, সেই টাকা অপরাধটা ক্ষমা হয়ে যাবে। যদি কেউ খুন করে, ডাকাতি করে বা অন্য কোনো অপরাধ করে টাকা আনে, ফৌজদারি মামলা তার বিরুদ্ধে হতে পারে। দুদকও থাকবে, কারণ দুদক শুধু আগের অপরাধ দেখবে না, সমকালীন যে অপরাধ সেটা বন্ধ করাও দুদকের কাজ এবং সেটাই বোধহয় বেশি গুরুত্বপূর্ণ। ইতিহাস না ঘেটে বোধহয় এখন যদি ভালো করা যায় ইয়ে করতে পারে। উপকার কার? যে লোকটির টাকা আছে তার কোনো অতিরিক্ত উপকার হচ্ছে না, কিন্তু এই টাকাটা যদি বিনিয়োগে আসে তাহলে অর্থনীতিতে এটা প্রবাহিত হলে তার অর্থনীতির যে সার্বিক উপকার সেটা অন্যান্য সবাই পাবে। অতএব উপকারটা যে অপ্রদর্শিত আয় কম হারে ট্যাক্স দিচ্ছে শুধু সে পাচ্ছে না, সে একটা সুযোগ পাচ্ছে, কিন্তু বিনিয়োগের ফলটা অর্থনীতিতে আসতেছে। ধন্যবাদ। পরের প্রশ্নে চলে যেতে চাই, মোহাম্মদ ইকবাল করিম। বাস্তবায়ন করাই যদি সমস্যা হয় তবে এত বড় বাজেট কেন? ধন্যবাদ। বাস্তবায়ন করাই যদি সমস্যা হয়, অর্থমন্ত্রী নিজেও বলেছেন যে বাস্তবায়ন করাটি একটি বড় চ্যালেঞ্জ তাদের সামনে। সেই পরিপ্রেক্ষিতে আমার ধারণা এই প্রশ্ন যে তাহলে এত বড় বাজেট প্রণয়ন করার চেষ্টা করা হচ্ছে কেন? এম আকাশ। অ্যাকচুয়ালি বাজেট খুব বড় কিনা এটা যদি আমরা জেনারেলি দেখি, যে আগে 1 লক্ষ কোটি টাকার বাজেট ছিল, এবার 1,14,000 কোটির মতো, 14% ইনক্রিজ। কিন্তু আমরা যদি মুদ্রাস্ফীতি ধরে নিই 5 to 7%, তাহলে রিয়েল ইনক্রিজ 7%। এবং আমরা ধরে নিচ্ছি যে এই সময় আমাদের জিডিপি 5 to 6% বাড়বে। সেই হিসাবে বাজেট কোনো অর্থনীতিবিদ বলবে না যে খুব বড়। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার এডিপি নিয়ে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে, সেটার সাইজ 33% বেড়ে গেছে 1 লাফে। এবং এই যে 30,500 কোটি টাকার এডিপি, এইটা বাস্তবায়িত হবে না, কিন্তু তারপরেও এটা করতে হয়েছে। এবং এটা অর্থমন্ত্রী নিজে তার বাজেট বক্তৃতায় বলেছেন যে আমি আশঙ্কা করছি যে এটা বাস্তবায়িত হবে না, এটা অত্যন্ত উচ্চাভিলাষী। আবার কিছু দূর পরে গিয়ে বলেছেন যে আমি খুব অর্থনৈতিক সূত্র মেনে নির্মোহভাবে বাজেট করেছি। এই ইনকনসিস্টেন্সি নিয়ে তাকে ধরা হয়েছে। ধরার পরে তিনি বলেছেন, কিছু বলতে পারেননি ওইভাবে, কিন্তু যেটা মূলত দাঁড়ায়, আপনি তো সেই কারণটা জানতে চাচ্ছেন, তার ভাষাতেই বলি যে একটা নির্বাচনী ইশতেহার, তার প্রত্যেকটি পয়েন্ট এখানে ঢোকাতে হবে। তারপরে তিনি বলেছেন যে আমি কতগুলো প্রাতিষ্ঠানিক মেজার নিয়েছি যাতে এডিপি বাস্তবায়নের দক্ষতা বাড়ে। সিপিএম একটা মেথড, ক্রিটিক্যাল পাথ মনিটরিং, তারপর আপনার প্রকিউরমেন্ট লটা তিনি চেঞ্জ করবেন। তো এটা হলো অনেকটা গাছে কাঁঠাল গোপে তেলের মতো, যে আমি এগুলো করব, রেট অফ বাস্তবায়ন অনেক বাড়বে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে 30,500 কোটি টাকা সর্বোচ্চ 80% বাস্তবায়িত হতে পারে। সেটা হলো সর্বোচ্চ, তার বেশি বাস্তবায়িত হবে না। এবং কেন হবে না তার কারণ হলো সবাই আমরা জানি। তারপরে একটা তো হচ্ছে আমাদের যে ব্যুরোক্রেসি, তারা প্রথম 10 মাসে 40 to 50% মতো করে, তারপরের 2 মাসে গিয়ে তারা হুড়ো করে ওই 2 মাসে আবার তাদের উপর চাপ থাকে ভাউচার তৈরি করার। সুতরাং এটা করি না ওটা করি করতে করতে এটা হয়ে যায়। তবে একটা জিনিস এই অর্থমন্ত্রী ভালো করেছেন, এটা আমি তাকে ক্রেডিট দিই, সেটা হলো তিনি বলেছেন যে কতগুলো মূল প্রকল্প, বড় বড় প্রকল্প, এগুলোকে তিনি আলাদা করে নেবেন এবং সেগুলোর প্রতি একটা জাতীয় পরিবীক্ষণ কমিটি করে তিনি করবেন। কিন্তু সেই জাতীয় পরিবীক্ষণ কমিটি কাদের নিয়ে গঠিত হবে এটা মশিউর রহমান ভাই ভালো বলতে পারবেন। এবং সেটা যদি নিরপেক্ষ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়
এবং সত্যি সত্যি যদি 4-5টা প্রজেক্ট রিয়েলি ভালো প্রজেক্ট, বড় প্রজেক্ট মনিটরিং করা হয় ট্রান্সপারেন্টলি এবং অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করে, তাহলে হয়তো ওই চাপের কারণে ধন্যবাদ। আমি পুরো বাজেট পারবো না, কিন্তু মিনিমাম কয়েকটা জিনিস পারবো। জি, ধন্যবাদ এম এম আকাশ। আমির খসরু মাহমুদ চৌধুরী, এত বড় বাজেট কেন যদি সত্যি বাস্তবায়ন করা না যায়? এটাও আমার মনে হয় রাজনীতি এখানে কাজ করেছে। এটা খুবই স্বাভাবিক। এটা একটা রাজনৈতিক সরকার, ওনারা মানুষের কাছে এত বেশি ওয়াদা দিয়েছেন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, তো তার কিছু প্রতিফলন তো ওনার বক্তব্য আসতে হবে। যেখানে বাজেটে 1 ঘন্টা বক্তব্য, 1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার কথা উনি 5 ঘন্টা বক্তব্য দিচ্ছেন, তারপরে বুঝে শেষ। এখানে বাজেটের যা যতটুকু না অর্থনৈতিক বক্তব্য এখানে এসেছে, তার চেয়ে রাজনৈতিক বক্তব্য বেশি এসেছে। আকাশ সাহেব একটুখানি ইঙ্গিত করেছেন এখানে। তো সুতরাং এটা হচ্ছে পুরোপুরি একটা আইওয়াশের মতো, একটা বড় ধরনের আসলে, কিন্তু এটা যে ক্রমান্বয়ে যে একটা পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু প্রত্যেক বছরের বাজেট কিন্তু বড় হতেই থাকে। এটা যে একেবারে ওইভাবে যে বিশাল কিছু হয়েছে তাও না। কিন্তু আমার কথা হচ্ছে ওই যে আমাদের যেটা হয় ইমপ্লিমেন্টেশনের প্রবলেমটা হয়, এবং সেই ক্ষেত্রে বর্তমানে আমি যেটা দেখছি যে বর্তমান অর্থনৈতিক যে প্রেক্ষাপটটা আছে সেটা বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের বর্তমানে যে অর্থনীতির যে বর্তমান যে অবস্থা, সেটা যদি আমি চিন্তা করি, এখানে আমার রাজস্ব আয় কতটুকু হবে, আবার আমি সরকারের অতিরিক্ত ঋণ, আভ্যন্তরীণ ঋণ যদি গ্রহণ করে, এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু হিসাব মিলছে না। কারণ রাজস্ব আয়ের জন্য যে ব্যাপারগুলো ছিল, যেখানে অর্থনীতি এখন একটা বিপর্যয়ের মুখে, দেশের আভ্যন্তরীণ অর্থনীতির অবস্থা খুবই খারাপ, কারণ সব কিছু ডিক্লাইন করছে। আপনার বিনিয়োগ অবস্থা ভালো না, রেমিটেন্স কমে আসছে, রপ্তানি কমে আসছে, আভ্যন্তরীণ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে নিম্নগতি, সেখানে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা আমার হিসাবে সেটা হিসাবে মেলে না। এবং সাথে সাথে যে আভ্যন্তরীণ যে কর যেটা নেওয়ার কথা, যে ঘাটতি মেটানোর জন্য যে আন্তর্জাতিকভাবে যে এইডস অ্যান্ড গ্রান্টস যেগুলোর উপর ওনারা ডিপেন্ডেন্ট নির্ভরশীল হচ্ছেন, সেখানে আন্তর্জাতিক বাজারে কিন্তু যারা লোন এবং গ্রান্টস দিচ্ছে তারাই কিন্তু বাইরে থেকে লোন ঋণ নেওয়ার চেষ্টায় আছে, কারণ তারা বড় বড় ঋণ, যেমন চায়না থেকে আমেরিকার ঋণ বাড়ছে, অন্যান্য দেশেও বাড়ছে। সুতরাং তারাও যে কতটুকু এটা এগিয়ে আসবে সেটা একটা সন্দেহের ব্যাপার। তৃতীয়ত, আভ্যন্তরীণ যে ব্যাংক ঋণের কথা বলা হচ্ছে, এটাও কিন্তু প্রাইভেট সেক্টরে ওনারা বিনিয়োগের যে খারাপ অবস্থা এখন, সেখানে কিন্তু এখানে বিশেষভাবে এফেক্ট করে যাবে। কারণ সরকার যদি আভ্যন্তরীণ যে লক্ষ্যমাত্রা আমি দেখছি বাজেটে, যে লোনের লক্ষ্যমাত্রা, ঋণের লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু প্রাইভেট সেক্টরকে ক্রাউডিং আউট করবে একদিকে। দ্বিতীয়ত, প্রাইভেট সেক্টরকে ক্রাউডিং আউট করার কারণে যে আমরা এমপ্লয়মেন্টের কথা বলছি, কর্মসংস্থানের কথা বলছি, বিনিয়োগের কথা বলছি, অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলছি, এগুলো কিন্তু লং টার্মে কিন্তু এফেক্ট করে যাবে, শর্ট টার্মও এফেক্ট করবে। কারণ প্রাইভেট সেক্টর ক্রাউডেড আউট হয়ে যাবে যদি সরকার যে ঋণের কথা বলছে সেটা যদি হয়ে থাকে। সুতরাং সার্বিকভাবে যে দেশের অর্থনৈতিক অবস্থা, বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, এগুলো সব কিছু মিলিয়ে আমি মনে করি এটা অত্যন্ত অ্যাম্বিশাস এবং এটা প্র্যাকটিক্যাল না। আমার মনে হয় অর্থমন্ত্রী মহোদয় নিজেও জানেন, এবং এটা পিওরলি একটা রাজনৈতিক আইওয়াশ ছাড়া আর কিছু নয়। ওনাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ওনারা যে কথাগুলো বলেছেন, তার জন্য এটা আমার মনে হয় উপায়ও ছিল না। ধন্যবাদ আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি দর্শকদের কাছে যেতে চাই, আপনি। আমাদের বাস্তবায়নটা যদি সমস্যা হয়, তো বাস্তবায়নটা করতে যে প্রতিবন্ধকতাটা চিহ্নিত করে, এই প্রতিবন্ধকতা দূর করার জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গভর্নমেন্ট নেবেন কিনা? ধন্যবাদ। আপনি। বাজেট বাস্তবায়নে যদি এতই প্রবলেম থেকে থাকে, তাহলে সাধারণ জনের আয় ওয়াশের প্রয়োজনটা কি? ধন্যবাদ। আপনি। আমার যদি ভুল না হয়ে থাকে, সবসময় বিরোধী দল বাজেট প্রণয়নের পরে এটার বিরোধিতা করে। এটা কবে দেখব? বিশেষ করে বিএনপির সাবেক বাণিজ্যমন্ত্রী উনি আছেন, যে কোনো এক সময় যে বাজেটের পক্ষে কথা বলবেন, এটা আমরা আশা করি। ধন্যবাদ। ফাহমিদা খাতুন। ধন্যবাদ।
যেটা এম আকাশ বললেন যে বাজেটের আকার, এবং আপনারা যেটা বলছেন বাজেটের আকার নিয়ে আমি মোটেও একমত নই যে বাজেটের আকার বিরাট কিছু, কারণ এটা গত বছরের চাইতে যেটা বলা হয়েছে যে রিভাইজ বাজেটের চাইতে শতকরা 20%, এবং জিডিপির হিসাব, ইনফ্লেশনের হিসাব দিলে খুব একটা বেশি না এখন। এবং বাজেটের আকারটা কত, আমাদের জিডিপির মাত্র 16%, কিন্তু অন্যান্য অনেক দেশে কিন্তু জিডিপির প্রায় 20%-এর কাছাকাছি। এবং আমরা অর্থনীতিতে অনেক কর্মকাণ্ড চাই, আমরা জিডিপির বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি 5.5%। এবং আপনারা জানেন যে বিশ্বের অর্থনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে অর্থনৈতিক মন্দা চলছে, এবং আমাদের যে অভ্যন্তরীণ পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সেখানেও একটা স্থবিরতা বিরাজ করছে, বিনিয়োগে একটা স্লোতগতি আমরা লক্ষ্য করছি, এবং যে অর্থের যে ঋণ প্রবাহ, সেখানেও একটা স্লোতগতি আমরা লক্ষ্য করছি। সেই প্রেক্ষিতে অন্যদিকে আবার মানুষের কাছে অনেক প্রত্যাশা, এটি একটি রাজনৈতিক সরকার এবং বিপুল ম্যান্ডেটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে এসেছেন, সেজন্য তাদের অনেক প্রতিশ্রুতি আছে। শুধুমাত্র সেগুলো রাজনৈতিক প্রতিশ্রুতি না, সেগুলো কিন্তু অর্থনৈতিক প্রতিশ্রুতিও। সেখানে কর্মসংস্থানের প্রতিশ্রুতি আছে, দারিদ্র্য বিমোচনের প্রতিশ্রুতি আছে। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা যে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের কথা বলছি 2015 সালের মধ্যে, সেটার কিন্তু অর্ধেক বছর চলে আর মাত্র কয়েক বছর আছে। সেখানেও কিছু কিছু লক্ষ্যমাত্রা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, নারী অধিকার ইত্যাদি ক্ষেত্রে। যেটি দর্শকদের প্রশ্ন, অনেকে যেটি প্রশ্ন করেছেন যে যদি প্রণয়নই করা না যায় সেটি তাহলে আমার কাছে মনে হয় না প্রণয়ন করা যায় না, যে তা না, কিন্তু আমাদের কিন্তু এমনও উদাহরণ আছে যে এডিপি, যেটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এই সরকার, আওয়ামী লীগ সরকার যখন এর আগে ছিলেন, ডক্টর মশিউর রহমান ভালো জানবেন, তখন কিন্তু এডিপির বাস্তবায়নের হার কিন্তু শতকরা 90%-এর উপরে হয়েছিল। আমার যদি ভুল না হয়ে থাকে, প্রায় শতকরা 99%। সুতরাং ইচ্ছা থাকলে হয়ে থাকে, এটা ইচ্ছা থাকলে বাস্তবায়ন হয়। এবং এটা আরেকটা প্রমাণ আমরা দেখতে পেয়েছি এইবারে, যেটা আয়করের লক্ষ্যমাত্রা ছিল, সেখানে কিন্তু অনেক বেশি আমরা অর্জন করতে পেরেছি। শুধুমাত্র এই ঘোষিত বাজেট অর্জন করা সম্ভব হবে? আমি যদি আমার টার্গেট বেশি করে না করি, আমি যদি একটা কনজারভেটিভ টার্গেটের মধ্যে কাজ করি, তাহলে তো আমার লক্ষ্যমাত্রায় থাকবে, আমি তো আমার একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে কাজ করতে হবে। ধন্যবাদ ডক্টর মশিউর রহমান। অনেক মতামত হয়েছে, এবং সরকার বাজেট তৈরি করে তো পার্লামেন্টে প্লেস করেছে, এবং জনগণের কাছে পার্লামেন্টের মাধ্যমে পরে আলোচনাতে গেছে, এখানেও আসছে। এবং আমির মোহাম্মদ চৌধুরী সাহেব আসাতে আমি অত্যন্ত আনন্দিত। তবে পার্লামেন্টে যদি ওর দল যে সব সমালোচনা করতো, তাহলে মানুষের অনেক বেশি উপকার হতো, সেই উপকার থেকে মানুষ বঞ্চিত। রাজনীতি এবং অর্থনীতির দৃষ্টি থেকে আমি মনে করব এটা অত্যন্ত সুষ্ঠু রাজনীতির দৃষ্টান্ত এবং অত্যন্ত বিচক্ষণ অর্থনীতির দৃষ্টান্ত। দায়বদ্ধতা থেকে আসে যে সরকার নির্বাচনে যদি কিছু বলে থাকে, এবং বর্তমান বিশ্ব বৈরী পরিস্থিতিতে সেই ইশতেহারের প্রতিশ্রুতি যতখানি সম্ভব পূরণ করতে হবে, সরকারের সেই দিক থেকে দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। এবং এইটি হলো সুষ্ঠু রাজনীতি। রাজনীতি শুধু ক্ষমতা নেওয়া এবং যে কোনোভাবেই হোক ক্ষমতায় থাকা, এটা হলো অপরাজনীতি। অপরাজনীতি থেকে সরে আসা একটা বড় ইয়ে। বর্তমান পরিস্থিতিতে যে অর্থনীতির ভিত্তিতে বাজেট করা হবে, সেটা কন্ট্রাসাইক্লিক্যাল হবে। সাইকেলটা হলো উন্নয়ন বাধা পাবে এবং অর্থনীতি সংকুচিত হবে। সেখানে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব হলো সেই জাতীয় নীতি নেওয়া, যাতে এই সংকোচনের টেন্ডেন্সিটাকে রোধ করতে পারে এবং অর্থনীতিটাকে আরও চাঙ্গা করতে পারে। এখানে সেই উদ্দেশ্যেই দেখা যায়। বাস্তবায়ন সমস্যা আছে, এটা আমরা সবসময় স্বীকার করি, কিন্তু বাস্তবায়নের সমস্যার সাথে আমি যেটা সবসময় বলি, মানুষের চাহিদা আছে নাকি। আপনি যদি মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে সরকারের যে ব্যয়, এটা কি আমাদের সকল প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট? না। যদি যথেষ্ট না হয়, তাহলে যথেষ্ট দিকে এগোনোই হলো দায়বদ্ধ সরকারের। কিন্তু ডক্টর মশিউর রহমান, যেটি বাস্তবায়ন করা সম্ভব না, যেটি মূল প্রশ্ন, যেটি বাস্তবায়ন করার মধ্যে সন্দেহ রয়েছে, আমি অত দৃঢ়ভাবে বলবো না যে এটা সম্ভব নয়। আমি সেখান থেকে শুরু করব। এখানে যদি কোনো দর্শক বলেন যে সরকার বিভিন্ন খাতে যে প্রতিশ্রুতি দিয়েছে ব্যয়ের, সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট, আমি বলবো যে হ্যাঁ, তাহলে আমরা ভুল করেছি। কিন্তু যদি কেউ বলেন যে না, আমাদের আরও প্রয়োজন বেশি, তাহলে আমি বলবো যে দায়বদ্ধ সরকার, এবং ওদের থেকে দাবি হওয়া উচিত যে এটা হলো আমাদের ন্যূনতম প্রয়োজন মেটাতে পারবে, আমাদের সব মেটাতে পারবে না। অতএব সরকারের কাছে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে, সরকারকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আমি পারবো না বলে ছেড়ে দেয় যদি, তাহলে তো সকলেই সরকার যেতে চাইবে, সকলেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে। ডক্টর মশিউর রহমান, আমি যদি এক কথাই জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি কি আশাবাদী যে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব? আমি এক কথায় বলবো না, কারণ এই সমস্যাটা জটিল।
যদি বলা হয় যে হ্যাঁ না, তাহলে হবে আপনি কত না, শতাংশ হ্যাঁ, আশাবাদী? হ্যাঁ না হবে, হ্যাঁ না উত্তর হবে যে এইটাই একমাত্র সহি কাজ, আপনি এই পথে চলবেন। না, কিন্তু না। ডক্টর মশিউর রহমান, আপনি কত শতাংশ আশাবাদী যে এই আমি মনে করি বাজেট যে বাস্তবায়ন সরকারের করা দায়িত্ব সম্ভব? এই প্রয়োজন মেটাবার জন্য যে বাজেটে বরাদ্দ আছে এটাকে যত সম্ভব পরিমাণ এটাকে বাস্তবায়ন করতে হবে। যে আপনার দুর্বলতা আছে, সম্ভাবনাটা কতটা- আমি কতটা মনে হয়, আমি ডক্টর মশিউর ভবিষ্যৎ রহমান? দোষটা নই, এবং আমি মনে করি যারা মনে করেন যে এর ৮০ ভাগ করা যেতে পারে, ৯০ ভাগ করা যেতে পারে, তারা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে চান সংবিধানে বাজেট শব্দ যেটা আছে, সরকার সেই বছরের জন্য অনুমিত আয় এবং ব্যয়ের হিসাব দেবে। অনুমিত হিসাবে যেটা দেওয়া হয়েছে সে সম্পর্কে যদি কারো আপত্তি থাকে আমি সে সম্পর্কে অর্থাৎ এটি একটি বলতে পারি। অনুমিত বাজেট। সংবিধানে তাই বলা জি, আছে ধন্যবাদ, যে ডক্টর মশিউর অনুমিত রহমান। আয় এবং ব্যয়ের হিসাব দেবে। জি, ধন্যবাদ ডক্টর মশিউর রহমান। আমরা পরবর্তী প্রশ্ন যদি খুব সংক্ষেপে যদি বলেন। আমি যে প্রশ্ন করতে চাই। বাজেটের সাইজের সাথে ওনাদের যে প্রবৃদ্ধির যেই সংখ্যাটা দিয়েছে সেটাও কিন্তু ঠিক মিল হচ্ছে না, কারণ এত বড় বাজেটে 5 প্রবৃদ্ধি রেখেছে 5.5% না কত। আমার মনে হয় সেখানে কিন্তু মিল হচ্ছে না। এই এক্সপেন্ডিচারের পরে এই বাজেট ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে কিন্তু 5.5% এত কম গ্রোথ প্রবৃদ্ধি। ওনারা যদি ছোট বাজেট করতেন তাহলে আপনারা বলতেন যে নির্বাচনী ইশতেহারের লক্ষ্যগুলো বাজেটে রিফ্লেক্টেড হলো না, আর বড় বাজেট করলে আপনারা বলছেন বাস। এটা আপনাদের বুঝতে হবে যে এটা একটা পলিটিক্যাল কম্পালশনের মধ্যে। আমি তো তাই বলছি, পলিটিক্যাল কম্পালশন আপনাদের জন্যই সেই কম্পালশন। আমি তো বলছি পলিটিক্যাল বাজেট। আমি তবে একটা বলবো, আর যেটা বলেছেন যে প্রাইভেট সেক্টর ক্রাউডেড আউট হবে, এটা ঠিক নয়। আপনি যদি গত ৩-৪ বছরের হিসাব দেখেন তাহলে সরকারের ঘাটতি ব্যয় 5%। এটা একটা স্টেবল ট্রেন্ড। আগে যদি না হয়ে থাকে এখন হবে না, এবং এখন যেহেতু এক্সেস লিকুইডিটি আছে আদৌ হবে না। এখানে ব্যাংকিং খাতে অলরেডি 25,000 কোটি টাকার মতো এক্সেস লিকুইডিটি আছে, অলস তার উল্টো ব্যাংকে পড়ে আছে, ঋণ নেওয়ার কেউ নাই। অ্যাকচুয়ালি যদি ইনভেস্টমেন্ট না বাড়ে তাহলে অর্থনীতি আরো মন্দার দিকে যাবে। সাইজ নিয়ে কোশ্চেন করছেন না, কোশ্চেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন। বাস্তবায়ন করতে পারবে না। বাস্তবায়ন হবে সাইজ না তো দেখে ঠিক আছে, যদি ছেড়ে দেন, কন্টিনিউয়াস গ্রোথ হবে। এরপর যারা সরকার আসবে এটা সাইজ আরো বড় হবে। বাস্তবায়ন হবে না সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাস্তবায়ন হবে না দেখে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সরকারের কোনো দায়বদ্ধতা থাকলো না, যেটুক পারে সেটুক করবো। না, ঠিক আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। রওশন আরা সুলতানা। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন যে 19শে জুন থেকে ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে দেওয়া হবে। এই পদক্ষেপ বাংলাদেশের জন্য কতটা যুক্তিসঙ্গত? ধন্যবাদ। সূর্যালোকের সর্বোচ্চ ব্যবহার করার জন্য 19শে জুন থেকে ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসা হবে, এবং তাতে করে আসলে সত্যিকার অর্থে আমাদের বিদ্যুৎ খাতে কতটা সঞ্চয় সম্ভব এবং আমরা কতটা লাভবান হব সেটি আপনার প্রশ্ন। ফাহমিদা খাতুনকে দিয়ে শুরু করতে চাই। অনেক ধন্যবাদ। এখানে সরকার যেটা বিবেচনা করেছেন যে বিদ্যুতের সাশ্রয়ের কথা, কিন্তু আমি সঠিক জানি না কতটুকু আসলে সাশ্রয় হবে। যতটুকু আমি জানতে পেরেছি 200 মেগাওয়াটের মতো। সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে এই সামান্য মেগাওয়াটের জন্য এত বড় সিস্টেমের মধ্যে একটা ওলটপালট করে দেওয়া, কারণ আমরা তো এই সিস্টেমের মধ্যে অভ্যস্ত নই, এবং আমাদের এই সাউথ এশিয়ার মধ্যে পাকিস্তান করেছে, পাকিস্তানের সব এলাকায় না কিন্তু, এবং আপনি ইউরোপে আছে, আমেরিকায় আছে, কিন্তু অন্যান্য আমরা যাদের সাথে এই অঞ্চলে ডিল করে থাকি, এশিয়া প্যাসিফিক, তাদের সাথে কিন্তু আমাদের এই যে পার্থক্যটা হবে, এখানে একটা অসামঞ্জস্যটা রয়ে যাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের জনগণের শিক্ষার হারটা কত, সেখানে কতজন এটাকে ফলো করতে পারবে কি পারবে না। তার বদলে আমার কাছে যদি মনে হয় যেটা এটা ভালো হতো যে অফিসের সময়টা আরেকটু এগিয়ে দেওয়া, অর্থাৎ 9টার অফিস সকাল 8টা থেকেই শুরু করে 8টা থেকে 5টা শেষ হয়ে যাওয়া। এই ঘড়ির কাঁটা ওলট পালটের চাইতে ওটা বেশি কার্যকর হতো। এখন আমাদের এই একবার আমার সাউথ এশিয়ার সাথে অ্যাডজাস্ট করতে হবে, একবার ইউরোপের সাথে, আমেরিকার সাথে করতে হবে। এটা আমি জানি না যে কতটা ইফেক্টিভলি করা যাবে। ধন্যবাদ। আমির খসরু মাহমুদ চৌধুরী। না, আমি ফাহমিদের সাথে একমত। এটা সাউথ এশিয়াতে নয়, এটা পুরো আমাদের লুকিং ইস্ট আসলে পুরোটাই কিন্তু এফেক্টেড হচ্ছে। একদিকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে ওয়েস্টের সাথে একরকমের, এটা কিন্তু আবার ইস্টের সাথে আমাদের আরেকটা ব্যবধান হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা ভালো সিদ্ধান্ত। আমি দর্শকদের কাছে জানতে চাই, আপনি। আসলে এই সরকার এসেছিল দিন বদলের শরৎ নিয়ে, আসলে জানি না কি দিন বদল তারা করতে যাচ্ছে। তারা সময় বদল করছে, যাতে অনেক মানুষ মানে বিপদে পড়বে, অনেক মানুষ তাদের এই সময়টা সম্বন্ধে ধারণা থাকবে না, মানুষ
মানে বিভ্রান্তির শিকার হবে। এটাই বিপদে পড়বে বলছেন কেন? মানে 9টায় অফিস, তার যেতে হবে 8টায়। 1 ঘন্টা এগিয়ে আসলে মানে বর্তমান সময়ে তার 8টায় যেতে হবে। 10টা বিষয়ের কথা সেটাই আমি বলতেছি আর কি। তখন তারা 1 ঘন্টা এগিয়ে যাবে, ওনারা যখন ওই জিনিসটা বুঝতে না পারবে, হঠাৎ করে তার লেট হয়ে যাবে, তার অফিসে নানান রকম বিভ্রান্তির শিকার হতে হবে, বিভ্রান্তি সৃষ্টি হবে। ধন্যবাদ। আপনি? আমাদের অনেকের স্কুল সকাল 7টায়, যদি ঘন্টায় চেঞ্জ হয় তাহলে কি আমরা কি 6টার সময় ক্লাস করতে যাব? এটা আমার সরকারের কাছে একটা প্রশ্ন। ধন্যবাদ। আপনি? আসলে বিষয়টা নিয়ে সবাইকে আসলে বুঝাইতে হবে, জানাইতে হবে বিষয়টা নিয়ে। এই বুঝানো জানানোটাই একটা বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। এই জন্য আসলে বিষয়টা যে কতটুকু এফেক্টিভ হবে এটা আমার প্রশ্ন। আপনি? আমরা ঘড়ির কাঁটাটা আগায় আনা হচ্ছে তো বিদ্যুৎ বাঁচানোর জন্য। তো আমাদের দেশে যেটা হয় যে আমি 1000 মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে উৎপাদন করলাম, আর আমি কয়েকটা শিল্প কারখানার জন্য আবার অনুমতি দেওয়া হলো যে শিল্প কারখানাগুলোতে আমার 1000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ লাগবে। তো আমি যে বিদ্যুৎটা উৎপাদন করব সেটা যদি আমি আবার শিল্প কারখানায় দিয়েই দেওয়া হলো, তাহলে গ্রামীণ সমাজ ব্যবস্থায় কতটুকু বিদ্যুৎ পাবে, কৃষিক্ষেত্রে কতটুকু যাবে, সমস্ত ক্ষেত্রগুলোতে কিভাবে যাবে? আমাদের এই জায়গাটা যদি চেঞ্জ না হয় তাহলে 1 ঘন্টা কেন, আপনি 2 ঘন্টা আগায়া দেন আর পিছায়া দেন, বিদ্যুৎ বাঁচানো আসলে সম্ভব হবে না। ধন্যবাদ। এম আকাশ? এটা তো আমার কাছে খুবই আশ্চর্য লাগে। আমি 1 ঘন্টা ঘড়ির কাঁটা কমিয়ে দিলাম, তো মানুষ যদি সব সময় তার রুটিনগুলো 1 ঘন্টা বাড়িয়ে দেয় তাহলে লাভটা কি হবে? মানুষ চেঞ্জ করে দিল যে আমার স্কুল 7টা না 8টার সময় খুলবে, আমার দোকান 9টায় না 10টায়। তো এইগুলো সব মানুষ তো সহজে অভ্যাস পাল্টায় না। এটা অ্যাকচুয়ালি যদি রিয়েলি করতে হয় তাহলে এমন মনিটরিং করতে হবে, এমন ব্যবস্থা নিতে হবে যেটা খুবই কঠিন, এবং তারপরেও মানুষের অভ্যাস এত সহজে বদলায় না। মানুষ ঠিকই এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দেখবেন টাইম বদলে নেবে আর কি। ধন্যবাদ। ডক্টর মশিউর রহমান? আমি আমরা তো সংক্ষেপে বলতে হবে। এক হলো যে যদি 200 মেগাওয়াট যদি সাশ্রয় হয় নিশ্চয় চেষ্টা করা উচিত। কোন খাতে কত যাবে, বিদ্যুৎ উৎপাদন করলে, বেশি বিদ্যুৎ উৎপাদন করলে সব খাতেই কিছু বেশি যাবে, কেউ হয়তো অংশটু বেশি পাবে, কেউ হয়তো অংশ কম পাবে। আর যে দুটি প্রশ্ন এসেছে একই রকম, যে ঘড়ির কাঁটা কজন দেখে মিলাতে পারবে, আমার দেশের শিক্ষার হার কম ইত্যাদি। আমি 2-1 কৃষকের কাছে জিজ্ঞাসা করেছি, তুমি কি ঘড়ি দেখে চাষ করতে যাও না অন্যভাবে চাষ করতে যাও? সে ঘড়ি কখনো দেখেনি, সূর্য দেখে যায়, সময় দেখে যায়। নামাজ কখন পড়েন? সূর্য দেখে, সূর্য অস্ত দেখে। অতএব এই যে ঘড়ির কাঁটা দিয়ে জীবন, এটা আমাদের অল্প সংখ্যক লোক যারা শহরে বাস করি, এই সূর্য না দেখে ইলেকট্রিসিটি দেখি, তাদের জন্য এটা একটা সমস্যা। অন্যদের জন্য প্রকৃতির যে সূর্য ওঠা সূর্য ডোবা ওটি দেশের কাজ। ডক্টর মশিউর রহমান, তাহলে এই অল্প কজন মানুষের যেটি ফাহমিদা খাতুন বলেছেন, তাদের রুটিনটিকে যদি আগে এগিয়ে নেওয়া হতো তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। যে অফিস শুরু হবে 1 ঘন্টা আগে, স্কুল শুরু হবে 1 ঘন্টা আগে, সেটি না করে ঘড়ির কাঁটাটা আগানোর কি দরকার? সময় সবার জন্য এক, সময় সবার জন্য এক। 8টা আমার জন্য যেটা 8টা, আপনার জন্য সে 8টা। সরকার আদেশে কোথাও বলা হয় নাই যে যারা যে সময় কাজ করছে ঘড়ির কাঁটা 1 ঘন্টা পেছনে হলো, অতএব সেই 1 ঘন্টা তুমি অ্যাডজাস্ট করো। সবাই তার নিজের সুযোগ সুবিধা মতো সময় ঠিক করে নিতে পারবে। আমার মনে হয় না এতে কোনো অসুবিধা হয় না। ডক্টর মশিউর রহমান, যেটি ফাহমিদা খাতুন বলছিলেন যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যদি হয় তাহলে আর 1 ঘন্টা এগিয়ে অফিস শুরু করলেই তো হয়ে যেত। দোকানপাটের জন্য কিন্তু বাধ্যতামূলক করেছে, অফিসের জন্য না করলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কতটুকু এর প্রভাব জানি না। সরকারি অফিস আদালতে কটা লোক কাজ করে? বেশিরভাগের লোক কাজ করে সরকারি অফিস আদালতের বাইরে, সরকারের অফিস আদালতে কাজ করে না। অতএব তাদের জন্য অফিস কটা হলো বা কটা না হলো এটা এমন গুরুত্বপূর্ণ না। অফিস যে না, এই যে 200 মেগাওয়াট এটা কিন্তু সরকার খরচ করছে না, এটা আমরা সবাই ব্যবহার করতেছি, এবং সরকারের অংশের ভিতরে হয়তো খুব বেশি হলে 1%, 2%, 3% হতে পারে। ধন্যবাদ। আকিফা হক প্রিমা পরবর্তী প্রশ্ন করবেন। যখনই সংসদে কোনো বাজেট উপস্থাপন করা হয় তখন বিরোধী দল অনুপস্থিত থাকে কেন? বিরোধী দল কি জাতীয় কোনো সত্তা নয়? ধন্যবাদ। আমির খসরু মাহমুদ চৌধুরীকে দিয়ে শুরু করতে চাই। যখনই সংসদে কোনো বাজেট উপস্থাপন করা হয় তখন বিরোধী দল অনুপস্থিত থাকে কেন? আপনি অনুপস্থিত থাকে কেন বলছেন কেন? সবসময় বিরোধী দল অনুপস্থিত থাকে এরকম কি কিছু বলতে চাইছেন আপনি? মানে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার সরকারি দল এবং বেসরকারি দল দুজনেরই সব কোনো মতামতে থাকা উচিত, কিন্তু আমাদের মানে
এই সরকার আসার পর দেখা যাচ্ছে যে যে কোনো সরকারি অনুষ্ঠান হোক, যেমন সংসদে 2বার আপনার বিএনপি ওয়াকআউট করেছেন, আর তারপর এই বাজেটে তিনি ছিলেনই না। কিন্তু এটা তো একটা রাষ্ট্রের একটা কি বলা যায় একটা প্রধান কাজ, এখানে তো অবশ্যই সরকারি এবং বেসরকারি দুজনকেই থাকা উচিত। ধন্যবাদ। আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রশ্নটা সঠিকভাবে করেছে। সবসময় কেন বিরোধী দল অনুপস্থিত থাকে? আজকের কথা বলছে না সবসময় কেন, সেটার উত্তর অনেকটা আমি আসছি। আমি তো যাচ্ছি অবশ্যই। আমি প্রশ্নটাকে আগে ঠিক সঠিকভাবে এটার প্রেমিসে নিতে হবে, তো তারপর দিতে হবে। তো আসলে এখানে বর্তমানে বিরোধী দল সংসদে না যাওয়ার কারণটা হচ্ছে যে আমাদের প্রথম সারিতে সিট নিয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, সেটা সবাই জানে, এটা এখন আলোচনার কিছু নাই। তো কেউ কেউ বলছে এই একটা সিটের কারণে কিংবা সামান্য সিটের কারণে সংসদে যাবে না বিরোধী দল, এটা কি যুক্তিসঙ্গত নাকি? এমন সাধারণভাবে শুনতে গেলে কিন্তু এটা ঠিকই আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি একটু যদি সিটের বিষয়টা যেহেতু আমরা সবাই জানি, সেহেতু আমরা যদি প্রশ্নটিতে মনোযোগ দিই, সেটি হচ্ছে যে আমাদের সংসদীয় সংস্কৃতিটা এরকম কেন, বা রাজনৈতিক সংস্কৃতিটা এরকম কেন? পুরোপুরি সব সময় জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিরোধী দল আমি সেখানে আসছিলাম। আসলে প্রথমে যে এই কথাটা বলে আমি শুরু করছি যে এই জন্য যে বর্তমান বিরোধটা, আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন এখন কেন যাচ্ছেন না, এই জন্য আমি উত্তরটা দিচ্ছি আর কি। তো সেটা হচ্ছে ওই সিটটা নিয়ে যে সমস্যাটা হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে সিটটা দেবে কে? সিট তো দেবে সরকার, সরকারি দল, তাই না? আর বিরোধী দল হচ্ছে রিসিভিং এন্ডে। তো খালি সিটের জন্য এত বড় একটা সমস্যা হবে কেন? যারা দেওয়ার তারা তো দিয়ে দিলেই রিসিভিং এন্ডে যারা আছে তারা পেয়ে গেল, সমস্যাটার সমাধান আমি শেষ করছি, হয়ে গেল। এবং সিটটা কাদের, যে সিটের কারা বসবে? এখানে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বিরোধী দল থেকে নির্বাচিত হয়েছে, একজন স্পিকার যিনি সংসদের চিফ ছিলেন। না, আমি জানতে চাচ্ছি যে এই সিটের বিষয়টি চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই জনগণের জন্য যে বাজেট প্রণয়ন করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। আমার আপনার প্রশ্নটা হয়ে যাবে যে এখানে কেন গুরুত্ব হচ্ছে। এখানে দুইজন, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, একজন স্পিকার হু ওয়াজ দি কেয়ারটেকার অফ দ্য হাউস, গার্ডিয়ান অফ দ্য হাউস রাদার, ওনাদের প্রথম সারিতে বসার জন্য। তো আমার কথা হচ্ছে যেহেতু বিরোধী দল রিসিভিং এন্ড, এবং ওনাদের প্রতি সম্মান দেখিয়ে এই সিটগুলো দিয়ে দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়। আমি সাথে সাথে এটাও বলছি, আমরা রাজনৈতিক ভাবনা, চিন্তা, চেতনার কথা বলছি, গণতান্ত্রিক ভাবনা, চিন্তা, চেতনার কথা বলছি। গণতান্ত্রিক ভাবনা, চিন্তা, চেতনাকে যদি গণতন্ত্রকে যদি উত্তরণ করতে হয় আমাকে কিন্তু গণতন্ত্রের পরিধিটা বাড়াতে হবে। এবং গণতন্ত্র এমন একটা জিনিস, এটা কন্টিনিউয়াসলি আমাদেরকে এক্সপান্ড করতে হবে, এটার পরিধি বাড়াতে হবে। তারা হলে এটা কোনো ফাইনাল ভিক্টরি নেই। আজকে একটা দল জিতেছে, তারা একটার পর একটা সংসদে সিদ্ধান্ত নিয়ে যাবে। আমি একটু যদি, আমাদের সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে, আমি যদি আপনার কাছে আরেকটু স্পেসিফিক ভাবে জানতে চাই, সেটি হচ্ছে যে তার মানে জনগুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে সংসদের এই সিট বন্টন, এই বিষয়টি কি বিরোধী দল বেশি গুরুত্বপূর্ণ বলে কি মনে করছে? না, আমি তো বলছি এখানে সার্বিকভাবে আমাদের মন মানসিকতা, এক কথাই বলছি, আমি তো বলছি আমাদের গণতন্ত্রকে যদি উত্তরণ করতে হয়, গণতন্ত্রকে কন্টিনিউসলি এক্সপান্ড করতে হবে, পরিধি বাড়াতে হবে। ইলেকশনে জিতে সংসদের সিদ্ধান্ত যারা সংখ্যাগরিষ্ঠ একটার পর একটা যদি দিতে থাকে, সেই স্পিরিট থেকে সে ধরনের মন মানসিকতা সরে আমাকে গণতান্ত্রিক স্পিরিটে আসে এই সিদ্ধান্তগুলো দিতে পারলে গণতন্ত্রের পরিধি বাড়বে। মিস্টার চৌধুরী, তাহলে কি আমাদের সংসদ বর্জনটা একটি রাজনৈতিক সংস্কৃতি? না, সংসদ পর্যন্ত এটা তো সংসদীয় পদ্ধতিতেই আছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু কন্টিনিউয়াস সংসদ বর্জন, সেটা কিন্তু রাজনৈতিক সংস্কৃতির বাইরে। কন্টিনিউয়াস সংসদ বর্জন, সেটা আমরা আগেও দেখেছি। আওয়ামী লীগের সময় বিএনপি যখন সরকারে ছিল, আওয়ামী লীগ করেছে, তার আগে আবার বিএনপি করেছে, কিন্তু সেই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি তো সেটাই বলছি, গণতান্ত্রিক উত্তরণের জন্য
যে গণতন্ত্রের যে পরিধি আছে এটা আমাদেরকে বাড়াতে হবে, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে ধন্যবাদ। হবে, বিকজ ইলেকশনে জিতা ইজ নট এ ফাইনাল ভিক্টরি ফর গণতন্ত্র। ধন্যবাদ মিস্টার তারপরেও আমাদের মন ফাহমিদা মানসিকতা খাতুন। পরিবর্তন করতে হবে। আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যে কালচারটা সেটা হচ্ছে রাজনৈতিক দায়িত্ববোধের চাইতে রাজনৈতিক আবেগটা বেশি কাজ করে, এবং এই সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হবে। এবং আরেকটা আমার কাছে মনে হয় যে যদি আমাদের এমন একটা নিয়ম থাকে যে সংসদে অনুপস্থিত থাকার হার যদি বেশি বেড়ে যায়, তাদের সদস্যপদ বাতিল হওয়ার কোনো সুযোগ থাকলে কিংবা ওরকম কোনো নিয়ম করলে হয়তো বা এটাকে কন্ট্রোল কোনো আমি জানি এটা কোনো ডেমোক্রেটিক চর্চার মধ্যে হয়তো পড়ে না, কিন্তু কোনো ধরনের একটা চেকিং ব্যালেন্সের সুযোগ থাকা উচিত। ধন্যবাদ। দর্শকদের কাছে যেতে চাই, যে আপনি। আমরা দেখেছি বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন যতটা সিট বিরোধী দলকে দিয়েছিল সামনের সারিতে, সেই অনুপাতে এই প্রসঙ্গটিতে যেতে চাই না, সেই অনুপাতে আমরা বাজেট সরকারও তাদেরকে সামনের সিট ধার্য দিয়েছে, কিন্তু তারপরেও বিএনপি বাজেট পেশের মতো দিনটাকেও সংসদে আসলো না। এটার অর্থ কি যে আওয়ামী লীগ যত রকম উন্নয়নমূলক কার্যক্রমই সরকার থেকে নেক না কেন, বিএনপি সেটার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবেই করবে, এটাই কি বোঝায়? ধন্যবাদ। আপনি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবসময় দেখি যে দল মানে সরকার গঠন করে তারা শুধু তার দুর্নামই করে। আমরা কি করতে পারি না যে তার একটু সুনাম করি বা একত্র হয়ে পারস্পরিক সম্পৃক্ত হয়ে আমরা একটা মানে বাজেট এমনভাবে প্রণয়ন করি যাতে সেটা জনগণের উপকৃত হয় এবং সরকার রাষ্ট্রীয়ভাবে যেন উপকৃত হয়। ধন্যবাদ। আপনি পেছনে। আমাদের যে সাধারণ একটি রাজনৈতিক সংস্কৃতি, দেখা যায় যে সরকারি দল কিছু করলে বিরোধী দলের কারণে হোক অকারণে হোক তার সমালোচনা করতে হবে বা ওইটা সমর্থন দেওয়া যাবে না। তো এখানে ফাহমিদা আপা যে কথা বলছেন ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। দেখা যায় যে আমাদের বিরোধী দল সাধারণত বেশিরভাগ সময় সংসদ বর্জন করে থাকেন, কিন্তু তারা নির্লজ্জের মতো সংসদ থেকে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে থাকেন। তো আমি মনে করি তারা যদি সংসদে না যেয়ে থাকেন তাহলে সংসদ থেকে সুবিধা গ্রহণ করা উচিত না, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়েই ওখানে থাকে। ধন্যবাদ। এম এম আকাশ। ভালো, আমার আগেই যে বললেন ওনার সঙ্গে আমি একমত। তার সঙ্গে খালি আমি দুটো জিনিস অ্যাড করব। বিএনপি এই বাজেট সেশনে অনুপস্থিত থেকে নিজেকে নিজেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত করছে, কারণ এখানে যেই আপত্তিগুলো আমির খসরু সাহেব তুললেন, এত বেশ শক্তিশালী আপত্তি, এবং মুশিউর রহমান সাহেবও বলেছেন যে এটা যদি সংসদে তোলা হতো জনগণও উপকৃত হতো এবং বিরোধী দলও শক্তিশালী হতো। সুতরাং প্রথম কথা, তারা নিজেরাই বঞ্চিত করলেন। দ্বিতীয় কথা, যেই কারণে তারা এটা করলেন, এই তুচ্ছ একটা কারণ এখন তাদের দলের মধ্যে গিয়ে আরও প্রবলেম ক্রিয়েট করবে। এই কিছুদিন আগে সাকা চৌধুরী বলা শুরু করে, সালাউদ্দিন কাদের চৌধুরী বলা শুরু করেছেন যে আমাকে প্রধানমন্ত্রীর ডান দিকের আসন না দিলে আমি তৃতীয় সারিতে চলে যাব। তো এই যে সিট বিতর্ক, এটা কোন পর্যায়ে চলে গেল? হ্যাঁ, প্রাক্তন প্রধানমন্ত্রী, এই পর্যায়ে যদি বিতর্ক চলে যায় এটা তো জাতির জন্য খুব অপমাননাকর। ডক্টর মুশিউর রহমান। আলোচনা থেকে মনে হয় সবারই মত যে বিরোধী দল সংসদে যাক। আমি দুটো দৃষ্টান্ত বলবো। এক হলো যে আওয়ামী লীগ যখন আগের বার বিরোধী দল হলো তখন সংখ্যা অনুপাতে দেওয়া হয়েছিল, এবারও সেই সংখ্যার অনুপাত একই রাখা হয়েছে। দ্বিতীয়ত 2001 সালে নির্বাচনের পরে, যখন 1996 সালে নির্বাচনের পরে যখন প্রথম অধিবেশন হয় তখন বিএনপি থেকে কি একটা প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। তখন স্পিকার রাজ্জাক সাহেব বললেন যে আজকে আমার দায়িত্ব একটি, নতুন স্পিকার নির্বাচন করা এবং নতুন স্পিকার সব কিছু করবেন। দৃষ্টান্তগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের গণতন্ত্র শক্ত হয়। এখানে এসে আবার সেই দৃষ্টান্তটা পাল্টে গেছে, কারণ যে স্পিকার হেরে গেছেন নির্বাচনে এবং শুধু ওই দায়িত্বটাই যদি অনুসরণ করতেন উনি, যে নতুন স্পিকারকে আমি নির্বাচন করে যাই সে ঠিক করবে, তাহলে এই গন্ডগোলটা আসতো না। গন্ডগোলের শুরু সেখান থেকেই, যেখানে আগের দৃষ্টান্তগুলো থেকে আমরা সরে গেছি। মূল প্রশ্নটি ছিল যে সব সময় বিরোধী দল জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনুপস্থিত থাকে কেন? আমরা এখন কেন থাকছে বলতে পারি, উনি ইন জেনারেলি প্রশ্নটি করেছিলেন। এখন থাকছে বলতে পারি। আর একটি হলো যে বিরোধী দল হয়তো যথেষ্ট পরিমাণে বলার সুযোগ পায় না, কারণ সংসদে যেটা বলে এটা বাইরের মানুষের যে অনুভূতি। রাজনৈতিক সংস্কৃতি কিনা? না, আমি বলবো না রাজনৈতিক সংস্কৃতি, এটা অন্ততপক্ষে এই মুহূর্তের রাজনৈতিক অপসংস্কৃতি। এই মুহূর্তে তার মানে
3.5 বছর যখন আওয়ামী লীগ সংসদে যায়নি তখন কি সংসদ না, ওর একটা হিসাব একটানা 3.5 বছর ওর একটা যায়নি। হিসাব আওয়ামী লীগ তৈরি করেছে এবং প্রকাশ করেছিল যে তাদের কতগুলো প্রশ্ন গৃহীত হয়নি। যদি সংসদে আমি কথা না বলতে পারি এবং সংসদ যদি আমার কথা বলার ন্যায্য সুযোগকে অস্বীকার করা হয়, তাহলে তো আমি মানুষের কাছে পৌঁছতে পারছি না। সংসদ মানুষের কাছে পৌঁছবার একটা নিয়মানুগ পথ। কিন্তু আপনারা তো বলছেন যে বিএনপি এখন গেলে এই কথাগুলো সংসদে বলতে পারতো, তা আওয়ামী লীগের বেলায় তো সেটা প্রযোজ্য। তারা গিয়ে ওখানে বলতে পারতো। আওয়ামী লীগ একটা হিসাব তৈরি করে প্রকাশ করেছিল, আওয়ামী লীগের হিসাব তাদের কতগুলো প্রশ্ন তাদের নিজস্ব ওইরকম বিএনপিরও হিসাবে এর চেয়ে বেশি আছে। এমনকি ইদানিং এই সংসদে, আপনি এই সংসদের কথা বলছেন, এই সংসদে বিএনপি যতগুলো এই ইয়ে দিয়েছে, সংসদে ইয়ে পেশ করেছে আলোচনার জন্য, কোনোটাই গৃহীত হয়নি, একটাও গৃহীত হয়নি। এটা তো হচ্ছে, এটা তো হচ্ছে বলছেন সিটের জন্য যাচ্ছে না, সিটটা এটা তো একটা ইস্যু না। উনি অন্য ইস্যুতে এই সংসদে বিএনপি যতগুলো আলোচনার জন্য পেশ করেছেন স্পিকারের কাছে, একটিও গৃহীত হয় নাই। এবং আলোচনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই তথ্যগুলো আপনারা প্রকাশ করলে মানুষের জানা, সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে খুব সংক্ষেপে যেতে চাই। মোহাম্মদ মনিরুজ্জামান দুলাল, আমাদের হাতে একদম সময় নেই, আধা মিনিট করে যদি সবাই বলেন। নির্বাচনী ইশতেহারে প্রতি পরিবার থেকে একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছিল, এটি কবে বাস্তবায়িত হবে? এটি কবে বাস্তবায়িত হবে? ফাহমিদা খাতুন, এটি কবে থেকে বাস্তবায়িত হওয়া অন্তত শুরু হবে? খুব সংক্ষেপে। এটা তো ডক্টর মুশির রহমান বলতে পারবেন, উনি অর্থ উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা। তবে বাজেটের মধ্যে বলা আছে যে একটা সময় দেওয়া আছে 2014 সাল পর্যন্ত সম্ভবত, ওখানে দেওয়া আছে যে এবং প্রতি পরিবারের প্রায় 29 লক্ষ লোককে কর্মসংস্থান দেওয়া হবে। আমরা আশা করছি যে যেহেতু বাজেটটা এবার প্রণীত হয়েছে এবং এবারই কার্যকর হবে, আগামী অর্থ বছর থেকে এটা কার্যকর হবে বলে আমি আশা করি। বরাদ্দ আছে কত বলছিলেন? বরাদ্দটা আমি বলেছি যে 29 লক্ষ লোকের জন্য কর্মসংস্থান তৈরি করা হবে। কত টাকা এটার হিসাবটা আমার ঠিক মনে নেই, কিন্তু এটা 2014 সাল পর্যন্ত আগামী 5 বছরে ধাপে ধাপে করা হবে। যদি 5 বছরে করা হয় 29 লক্ষ লোক, অর্থাৎ প্রতি বছর 6 লাখ করে লোক কর্মসংস্থান পাবে, সেরকম একটা হিসাবও দেওয়া আছে বাজেটের মধ্যে, সেটা আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। এম আকাশ, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ওই ফাহমিদা যেটা বলছে, বাজেটে লেখা আছে বর্তমান সরকার 2014 সাল নাগাদ প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্যের কর্মসংস্থান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারপরে অনেকগুলো কর্মসূচির কথা লেখা আছে। লেখা থেকে তারপর বলেছে যে 2009-10 অর্থ বছরে অনুন্নয়ন ও উন্নয়ন মিলিয়ে বাজেটে পূর্ববর্তী বছরের তুলনায় 77 লক্ষ জনমাসের অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু আমি এগুলো নিয়ে নাম্বার নিয়ে খুব চিন্তিত নই, বা এটা কতটুকু হবে না হবে সেটা নিয়েও কিছু মন্তব্য করছি না। যেটা আমি ইন্টারেস্টিং যেটা দেখেছি সেটা হলো যে বরগুনা এবং কুড়িগ্রামে গভর্নমেন্ট দুটো পাইলট প্রজেক্ট করবে, পাইলট প্রজেক্ট করবে এবং সেই পাইলট প্রজেক্টে ওই এলাকার সমস্ত যুবকদের 3 মাসের ট্রেনিং দিয়ে তারপরে 2 বছরের জন্য সরকার চাকরি দিবে এবং এই প্রজেক্টটা দেখে তারপর এটা পর্যায়ক্রমে করবে। সুতরাং এক হিসাবে মনে হয় যে সরকার কিছুটা সিরিয়াস, না হলে এই পাইলট প্রজেক্ট করত। ধন্যবাদ। একটা দর্শকদের কাছে আমি বলি, অর্থের বরাদ্দের কথাটা বলি, এখানে বলা আছে 1246 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়। ধন্যবাদ। দর্শকদের কাছে যেতে চাই এখান থেকে, আপনি পিছনে। যদি সরকার এই উদ্যোগটি কার্যকর করে তাহলে অবশ্যই দেশের মানুষ উপকৃত হবে, এটি আমরা বিশ্বাস করি। তবে এটি সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারবে এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহের অবকাশ রয়ে গেছে। ধন্যবাদ। এ পাশ থেকে একজন, আপনি। এখানে দেখা যাচ্ছে আলোচনা শেষে এসে যখন আমরা দেখতে পেলাম বিএনপির অধিকারের কথা বলছে, আওয়ামী লীগের অধিকারের কথা বলছে, আর যখন জনগণের অধিকার আসছে তখন তারা সেটা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। কেন সেটা? তাদেরটা বর্তমানে, জনগণেরটা ভবিষ্যতে। ধন্যবাদ। আমির খসরু মাহমুদ চৌধুরী, খুব সংক্ষেপে। না, আমি অত্যন্ত আনন্দিত হব সরকারের এই যে ম্যানিফেস্টোতে বলেছেন, বাজেটে বলেছেন, অত্যন্ত আনন্দিত হবে। অন্য যদি বাস্তবায়ন করতে পারে সবার জন্য ভালো, দেশের জন্য ভালো, আমি খুব আনন্দিত হব। আপনি কতটা আশাবাদী? আমরা তো সবাই আশা নিয়ে বেঁচে থাকি, সুতরাং এই ক্ষেত্রেও তাই করব। ডক্টর মশিউর রহমান, আমরা সবাই দীর্ঘজীবী হোক আশা করি। কর্মসংস্থান কবে থেকে বাস্তবায়ন? কর্মসংস্থান এবছর থেকে শুরু হয়েছে, বাজেটে তো আছে।
এই প্রক্রিয়াটা এবং কর্মসূচিটা জটিল হবে, দেখতে হবে যাতে সুষ্ঠুভাবে হয়, না হলে অর্থের অপচয় হবে। এটা কর্মসূচি বাস্তবায়ন হবে, অর্থাৎ এবছর থেকে শুরু হচ্ছে, এবছর থেকে শুরু, এবং এই মেয়াদেই কর্মসূচিটা বাস্তবায়ন হবে। ধন্যবাদ। সময়ের কারণে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আর আমাদের পরের অনুষ্ঠান ঢাকায়, তাতে অংশগ্রহণ করতে চাইলে SMS করুন অথবা ফোন করুন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে 0181940703 এই নম্বরে। ইমেইল করতে পারেন bengali@bbc.co.uk এই ঠিকানায়। মিলনায়তনের দর্শকবৃন্দ এবং যারা দেখছেন ও শুনছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্যানেলের সদস্যবৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও চ্যানেল আই কর্তৃপক্ষকে, অনুষ্ঠানের প্রযোজক ওয়ালির রহমান মিরাজ এবং আমি মিথিলা ফারজানা। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।